আমি নিজে কিছু বলবো না। আমি আমার এই সহ আলোচকদের মধ্যে দুজনকে দুটো প্রশ্ন করে ওখানের মধ্যে থাকবে সব, আমার নিজের কিছু বলার নাই। প্রথমে আমি ওই যে বিএনপি দলীয় নিউ ইয়র্ক থেকে যিনি যুক্ত হয়েছেন তাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো যে 5th অগাস্টের পরে এই যে সংস্কারের প্রশ্নটা আসলো, আন্দোলনের তো সংস্কার কোনো এজেন্ডা ছিল না। এজেন্ডা ছিল আওয়ামী লীগ রেজিম শুড গো, একটাই দাবি ছিল। যখন সংস্কারের প্রশ্নটা আসলো তখন আপনারা কেন বুঝলেন না যে এইটা একটা গভর্নমেন্টকে প্রলং করার একটা একটা কৌশল? আপনারা যদি তখন 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচন চাইতেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা যদি তখনই দল গঠন করত এনসিপি, তাইলে কি হইতো? 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন হইলে আপনার সেই মোমেন্টামে আওয়ামী লীগ এমনিতেই মার্জিনালাইজড হয়ে যেত। যেহেতু তখন একটা মোমেন্টাম ছিল, মার্জিনালাইজড হয়ে যেত, একটা ইলেকটেড বডি তৈরি হইতো এবং তারা সংস্কারগুলি করত। তখন কিন্তু আওয়ামী লীগ লেজিটিমেটলি 5 বছরের জন্য অপ্রাসঙ্গিক হয়ে যেত। লেজিটিমেটলি, আইনগতভাবেই 5 বছরের জন্য অপ্রাসঙ্গিক, কারণ পার্লামেন্ট তো 5 বছরের জন্য, তাই না? তার তো আর মানে একেবারেই যদি আওয়ামী লীগকে ইলেকশন করতে দেওয়া হইতো তাইলেও 2-4টা বেশি সিট পাইতো না, যে মোমেন্টাম ছিল তখন। এখন কি হইলো 16-17 মাস পরে? এখন লোকজন রাস্তায় বলতেছে যে আগের আওয়ামী ভালো ছিল। কেন এই জায়গাটা নিয়ে আসলেন? কি কারণে? 1। 2 নম্বর হচ্ছে আমার এনসিপির যে ছোট ভাই, সে এখন তবুও আই অ্যাপ্রিসিয়েট হিম অলদো ইট ইজ এ লেট রিয়েলাইজেশন। এইসব কথা 5ই আগস্টের পর ইমিডিয়েট পরে বললে শুনে ইট কুড সাউন্ড ওয়েল। আমি 91 সালের পরে যখন এরশাদের পতন হলো তখন আমি জায়গা দিনে নিয়মিত কলাম লিখতাম। তো আমি একটু প্রবচন লিখছিলাম, সেটা হলো যে একজন মধ্যবিত্ত নারীর ধনী হওয়ার একমাত্র পথ একজন ধনী পুরুষকে বিয়ে করা, আর একজন মধ্যবিত্ত পুরুষের ধনী হওয়ার পথ হচ্ছে আমানুল্লাহ আমানের মতো একটি সফল আন্দোলনের অগ্রভাগে থাকা। কারণ 91-এর পরে এই যারা এরশাদ বিরোধী আন্দোলন করছিল ছাত্র নেতারা সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। 5th অগাস্টের পর আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ লার্জ পোর্শন তারা ওভারনাইট তারা ফুলে ফেপে উঠল। এই কথাগুলি তখন বললে না মানাইতো। আবার সমালোচককে বলতেছি, এখন যে আপনার লেট রিয়েলাইজেশন হলো, এটার পেছনে কারণ আছে। এটার পেছনে মানে একটা যে মানে কি বলে যে ভালো আকাঙ্ক্ষা থেকে আপনি এটা বলছেন আমি এটা মনে করতেছি না। আপনারা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যখন আপনাদের এটা বলতে হচ্ছে। দেখেন, আপনি মবের কথা বললেন, মুক্তিযুদ্ধের স্মারকগুলি যখন ভাঙা হচ্ছিল এই বীর শ্রেষ্ঠদের, তখন তো একেবারে জিরো আবারে সেগুলো না। তারপরে বেগম রোকেয়ার কালীমাখা, তারপরে জয়নাল আবিদিন, এই যে আমাদের ঐতিহ্য মুক্তিযুদ্ধ যখন হচ্ছিল, আপনারা কি করছিলেন? আপনারা তো সোসাইটির একটা এনলাইটেন্ড গ্রুপ, আপনার ঢাকা ইউনিভার্সিটি পড়ুয়া একটা আলোকিত সমাজ, হ্যাঁ, একটা আধুনিক আলোকিত সমাজ। আপনারা কি করছিলেন তখন? এটা প্রতিরোধ তো করা দূরের কথা, প্রতিবাদও করেন নাই। কোথাও কোথাও কেউ কেউ মিশে গেছেন। ফলে এগুলি এখন আর বললেন না। হ্যাঁ, মপতন্ত্র যে প্রাতিষ্ঠানিকতা পাইল এর পিছনে আপনাদের দায় আছে এবং এটা খুবই দুঃখজনক। আপনারা সমাজের একটা এনলাইটেন্ড শ্রেণী হিসাবে, হ্যাঁ, একটা মানে কি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শ্রেণী হিসাবে আপনারা যে ভূমিকা পালন করছেন 5ই আগস্টের পরে খুবই দুঃখজনক। এবং কোথাও কি আপনারা কোনো মবকে প্রতিহত করার চেষ্টা করছেন? কোথাও? এখন বলতেছেন মবের কথা। কেন এখন বলতেছেন? মব তো আপনারা করেন নাই, ওকে ফাইন, আপনারা করেন নাই, তা আপনাদের চোখের সামনে মব হয় নাই? হয়েছে তো আপনাদের চোখের সামনে মব। কি রোল প্লে করছেন আপনারা? বলেন যে এই জায়গাটা আমরা এই করছি। ফলে এখন এগুলি আমরা এখন আর শুনবো না। দেশ চলে গেছে অন্য জায়গায়। দেখেন এখন কি দাঁড়াইছে দেখছেন? পলিটিক্সটা হয়ে গেছে এখন একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ পেশা। একেবারেই গানমান নিয়ে ঘোরা হচ্ছে, হাদির মতো লোককে মেরে ফেলা হচ্ছে, অমুক গুলি খাচ্ছে, অমুককে মেরে ফেলা হচ্ছে। মানে রাজনীতি যে একটা স্বাভাবিক নিয়মে মানুষ করবে এইটার আর কোনো উপায় থাকছে না। এবং ওই যে নো রিস্ক নো গেইন হয়ে গেছে। এখন কেন সবাই রিস্ক নিচ্ছে জানেন? আমি তো বলি যে এই ঝুঁকিপূর্ণ রাজনীতি করার দরকারটা কি? কিন্তু করতে হবে মানে যদি আমার দল ক্ষমতায় যায় আমি সামনে গিয়ে বলবো, দেখেন ঝুঁকিটা কে বেশি নিয়েছিল, আমি বন্দুকের সামনে দাঁড়াইছি, সুতরাং যত বড় রিস্ক তত বড় গেইন। এই ফর্মুলায় এখন সবাই ঝুঁকি দিচ্ছে। এবং এইটা মানে আপনি দেখেন না কি হয়। এই যে 22 তারিখের পরে যখন
যদি একটা অ্যারেঞ্জমেন্টের ইলেকশন না হয়, মানে জামাত জোট এবং বিএনপি জোটের মধ্যে যদি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট না হয় যে ঠিক আছে লেটাস হোল্ড এন ইলেকশন, আমরা শান্তিপূর্ণভাবে করি, জয়েন্টলি আমরা দেশ শাসন করবো, তাইলে একটা শান্তিপূর্ণ হইতে পারে। আদারওয়াইজ ইট উইল বি এ ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি উইথ, মানে কি বলে যে এক্সট্রিম ভায়োলেন্স, এবং কি হবে না হবে এইটা আপনি এখন হয়তো কল্পনাও করতে পারতেছেন না যদি আন্ডারস্ট্যান্ডিং না হয়। আমি ব্যক্তিগতভাবে বহুদিন ধরে পলিটিক্স অফ অ্যাকোমোডেশনের প্রচার করে আসতেছিলাম যে আসেন পলিটিক্স অফ অ্যাকোমোডেশন করে একটা রেইনবো সোসাইটি করি, এই কি বলে কনফ্লিক্টের রাজনীতি এইটা বাদ দেই, তা নাহলে একটা পর্যায়ে গিয়ে পুরো জিনিসটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। কেউ শুনলো না, হ্যাঁ, কেউই শুনলো না, সবাই যার যার ইন্টারেস্ট নিয়ে আসে, হ্যাঁ, এবং একটা চরম রাইভেলরি। এইটা তো এখন কি হয়েছে, এখন তো আফ্রিকার দাঙ্গা কবলিত আফ্রিকার ট্রাইবাল সোসাইটির মতো এটা হয়ে গেছে, জি, মানে যেখানে কোনো মিনিমাম রিজনিং নাই, মিনিমাম কোনো রেশনালিটি নাই। ধন্যবাদ আপনাকে।